গত লেকচারে ছিল এরকম, একটু দেখো, গত লেকচারে ছিল এইরকম আর কি, ঠিক আছে। গত লেকচারে ছিল দেখাইছিলাম একটা সমীকরণ পাইছিলাম এক্স এর সমীকরণ, সেটা ছিল এক্স ইকাল টু এইরকম ছিল এ সাইন প্লাস মাইনাস ওমেগা টি। নাহলে লেকচার আপলোড করা আছে, দেখে নেওয়া। এখান থেকে আমি বলেছিলাম ভাই, এখান থেকে তো প্লাস নিলে একটা সমীকরণ হয়, মাইনাস নিলে একটা হয়। পজিটিভ যদি নিই আর নেগেটিভ নিলে আরেকটা হয়, ত্রিকোণমিতি এটা, ঠিক আছে। হায়ার ম্যাথ পড়ছো জানো, যে আমি এই সাইডের তাও লেখা দিলাম। সাইন প্লাস থিটা যদি হয় তাহলে তাকে বলা হয় সাইন থিটা, আর সাইন যদি এরকম হয় মাইনাস থিটা তাকে বলা হয় মাইনাস সাইন থিটা, ঠিক আছে। সূত্র হচ্ছে এটা, এটা আমরা এখন ব্যবহার করবো ভাই। এই যে ভিতরের প্লাস মাইনাস আছে, একটা প্লাস না করলাম আর এবারে নেব নেগেটিভ নে, তাহলে এখানে কি হবে প্লাস না করলে এক্স ইকাল টু হবে হচ্ছে এ সাইন ওমেগা টি, ঠিক আছে। আর এখানে হবে এক্স ইকাল টু মাইনাস নিলে মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস এ সাইন ওমেগা টি। ক্লিয়ার? এখন আমি বলেছিলাম কোথায় কোনটা ব্যবহার করবা সেটা কিন্তু আমি দেখাইছিলাম। এভাবে যদি তুমি একটা স্টেট টানো, কারণ সিম্পল হারমোনিক মোশন এক নম্বর কন্ডিশন হচ্ছে এটা অবশ্যই এর গতিপথ হতে হবে সরল রেখা বরাবর। সরল রেখা বরাবর না হলে এটা সিম্পল হারমোনিক মোশনই না, সরল সন্ধিত গতি হবে না, ঠিক আছে। এই বরাবর দিলাম, এই যে মাঝ বরাবর এটা, এটা হচ্ছে সাম্য পজিশন, সাম্য অবস্থা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে সাম্য অবস্থা থেকে, এটা কিন্তু সাম্য অবস্থা, কারণ আর এক্স এর মান ছিল এখানে 0 আর এখানে ছিল চরম বিন্দু এক্স ইকাল টু প্লাস এ, আর এখানে চরম বিন্দুতে ছিল এক্স ইকাল টু হচ্ছে মাইনাস এ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই যে দুটো সমীকরণ বের করলাম, এমসিকিউ অনেক সময় আসে কিন্তু, এই দুইটা না খালি 4টা সমীকরণ আছে এই সরল সন্ধিত গতির সিম্পল হারমোনিক মোশনের 4টা সমীকরণ, তার মধ্যে আমরা কি বলে দুইটা বের করেছি। সিম্পল হারমোনিক মোশনের 4টা আছে, মোট টোটাল আছে 4টা, তার মধ্যে দুইটা আমরা বের করেছি। এই যে একটা, আরো দুইটা বের করবো আজকে। এমসিকিউ আসে নিচের কোনটি সরল সন্ধিত গতির সমীকরণ, তিনটাই দেওয়া থাকে, এই 1 2 3 রোমান সংখ্যায় তিনটাই রাইট হয় অনেক সময়, এরকম দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে যখন পার্টিকেলটা এই দিকে যাবে, দেখো তো ভাই এখানে টাইম কাউন্ট শুরু করছি, এখান থেকে শুরু করছি যাত্রা, এখান থেকে শুরু করবে মনে করো, টি যেখান থেকে 0 সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। যদি পার্টিকেলটা এই দিকে যায়, পজিটিভ অংশের দিকে যখন যাত্রা করবে, এই দিকে যাবে, তখন সমীকরণ হবে হচ্ছে এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি, পজিটিভ হবে। এখন যদি সাম্য অবস্থা থেকে পার্টিকেল এই দিকে যাত্রা করে, ঠিক আছে, পার্টিকেল এই দিকে যাত্রা করলে তখন সমীকরণ আমাদের হবে এক্স ইকাল টু মাইনাস এ সাইন ওমেগা টি। ক্লিয়ার? এটা গতদিন দেখাইছিলাম, তারপরেও আজ দেখালাম। এবার প্রশ্ন হচ্ছে এই যে সিম্পল হারমোনিক মোশনের কয়টা সমীকরণ? 4 ধরনের, তার মানে 2 ধরনের কলারাম, আরো কত ধরনের হয় দেখাচ্ছি। কস দেওয়া হয়, ঠিক আছে, এটা সাইনের তো বের করলাম দুইটা, 4 ধরনের। 4 ধরনের মধ্যে আমরা কয়টা করলাম? 2 ধরনের করছি। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর করলাম এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি। 2 নম্বর কি করলাম? এক্স ইকাল টু মাইনাস এ সাইন ওমেগা টি। এখন তোমাদের করি নাকি সেই দুটো একটা আগেই দেখা দিই করার আগে। আরেকটা কি হবে 3 নম্বর লেখাপড়া, এই 4টাই হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই 4টাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ। আরেকটা হবে এক্স ইকাল টু এ কস ওমেগা টি, এগুলো এখন দেখাবো কিভাবে কস ওমেগা টি হয়। আর 3 নম্বর 4 নম্বর হচ্ছে এক্স ইকাল টু মাইনাস এ কস ওমেগা টি। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে। এই 4টাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ঠিক আছে। এই 4টাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতির সমীকরণ। এখন প্রথম দুইটা তোমাদের আমরা গতদিন দেখাইছি, গত লেকচারে, যার সমস্যা আপলোড করা আছে ইউটিউবে এবং লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, দেখে নেবা। এখন এই দুইটা আমি তোমাদের দেখাবো, এর লাস্টের দুইটা কিভাবে হয়। পরের পেজে গেলাম, ঠিক আছে, পরের পেজে যাই। এখন প্রশ্ন হচ্ছে এইবার দেখো, যদি গতিপথের শুরুতে এরকম হয়, যদি ইনিশিয়ালি,
ঠিক আছে, মানে শুরুতে টি ইকাল টু 0 মানে টাইম গণনার শুরু যেখানে করবো সেখান থেকে আমাদের শুরু পয়েন্ট ইনিশিয়ালি বা শুরুতে। ইনিশিয়ালি শুরুতে যদি এরকম হয়, বুঝা গেছে, যখন তুমি টাইম গণনা শুরু করছো সেই সময় বস্তুটি বা ওই যে কণাটি মনে করো চরম বিন্দুতে আছে। এ যদি এই সময় এ টি ইকাল টু 0 হয় এবং সেই সময় পার্টিকেলটি বা কণাটি, যে কণার গতি হচ্ছে কণাটি যদি এক্সট্রিম বিন্দু থেকে থাকে, চরম বিন্দুতে থাকে, মানে এক্স এর মান এরকম দিলাম, সেই সময় আছে এক্স ইকাল টু প্লাস এ। ঠিক আছে, এই বিন্দুতে অবস্থান করে কণাটি যদি এই বিন্দু হতে যাত্রা শুরু করে, তার মানে কি বোঝাচ্ছে আমি তোমাদের, এই যে আবার দেখাচ্ছি কিন্তু দেখো বারবার আমি বলেছি, যেখানে দেখবা সিম্পল হারমোনিক মোশন চোখ বন্ধ করে আর গতিপথই হবে সরল রেখা বরাবর। এই যে দিলাম, ঠিক আছে, এই যে মাঝখানে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ছিল টাইম গণনার এর আগে এখানে কিন্তু শুরু করিনি, এবার টাইম গণনা শুরু করছি এখান থেকে টি ইকাল টু 0, আমি যেটা দেখাচ্ছি আর কি। তাহলে এখানে কি হবে, এইখানে যেটা হবে এইদিকে দেখো, এখানে হবে হচ্ছে, ঠিক আছে, আচ্ছা এখানে হবে এরকম, এখানে হবে এক্স এর মান 0 আর এখানে হবে এক্স ইকাল টু মাইনাস এ, এই এ সহ ভেক্টর সহ, কিন্তু মানটা হবে এ। আর এখানে হবে এক্স ইকাল টু কত বলো তো ভাই, এক্স ইকাল টু প্লাস এ। এই তো এবার কি করছে আমাদের পার্টিকেল, নীল কালার দিয়ে দিলাম, এইখান থেকে যাত্রা শুরু করেছে, এইদিকে যাচ্ছে, এখান থেকে যাত্রা শুরু করে এইদিকে যাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যেখান থেকে যাত্রা শুরু করবে সেই জায়গায় আমি টাইম টি ইকাল টু 0 বসাবো। এবার যাত্রা শুরু করে মনে করো এই জায়গায় আসছে পার্টিকেলটি, এই যে এখানে পার্টিকেল দিলাম, লাল কালি দিয়ে দিচ্ছি, বস্তু কণাটি মনে করো এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে। এই জায়গায় আসলে কি হবে কাহিনী, এই জায়গা বরাবর আমি দাগালাম, এই জায়গাতে আসলে কি হবে জানো, এই জায়গাতে আসলে আমি ধরলাম একটা তো সময় লাগবে, এখানে টি ইকাল টু 0তে যাত্রা করছে, ধরলাম এই সময় আসতে টি ইকাল টু টি সময় লাগছে এই সময় যেখানে আসছে। এখন সব সময় তোমাদের একটা কথা আমি বলে গেছি, পার্টিকেলটি যেখানে অবস্থান করতেছে তার সরণ যদি পরিমাপ করতে চাও যে কত দূরে আছে, সব সময় মাঝখান থেকে ওই এক্স ইকাল টু 0 থেকে সব সময় সরণ বের করতে হয়। এক্স ইকাল টু এখন এ, আগে কোথায় ছিল বলো তো, যেখান থেকে যাত্রা করেছে সেই এখান থেকে যাত্রা করেছে সেই সময় কিন্তু ছিল এক্স ইকাল টু এ, তার মানে হচ্ছে এর সরণ কত হবে, এখানে এক্স ইকাল টু এ ছিল, এ থেকে কোথায় গেছে বলো তো, সরণ হয়েছে, এই সরণ কিন্তু নেওয়া যাবে না এদিক থেকে। এক সময় মনে রাখবা, সব সময় আমি তোমাদের এটা বলছি কিন্তু, এই বস্তুটা যখন এখানে আসবে তোমাকে ভাবানো যাবে না যে বস্তুটা এতটুকু সরণ হলো, সবসময় অলওয়েজ সরণ নিতে হবে সাম্য বিন্দু থেকে কত দূরে আছে সেটাই তার সরণ। ধরো এখানে সাম্য বিন্দু থেকে গেছে, এবার সরণ হচ্ছে সরণ হচ্ছে সরণ হচ্ছে, এবার এখানে আসলো, এখানে আসলো, এর সরণ কিন্তু এটা না, সরণ হচ্ছে এই যে সাম্য বিন্দু মাঝখান থেকে কত দূরে সেটাই হচ্ছে সরণ। জিনিসটা আমি বুঝাতে পারছি? ধরো যদি না বুঝো, তোমরা তো কিছু বলতেছো না, আমি ধরে নিলাম বুঝোনি, মনে করো ধরো এই বিস্তার হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এটাও হবে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে এখানে এ গেছে হচ্ছে 2 সেন্টিমিটার, মনে করো এখান থেকে এখানে গেছে 2 সেন্টিমিটার। এখন তুমি যদি বলো যে ভাই সরণ 2 সেন্টিমিটার, না, সরণ পরিমাপ করতে হবে সব সময় সাম্য বিন্দু থেকে কত দূরে সেটাই হচ্ছে সময় সরণ পরিমাপ করতে হবে। এই যে সরণ পরিমাপ করতে হবে সব সময় দেখতে হবে যে এই সাম্য বিন্দু থেকে এটা কত দূরে, তাহলে এদিক থেকে যদি 2 সেন্টিমিটার আসে সাম্য বিন্দু এখান থেকে এটা 5 সেন্টিমিটার, তাহলে 5 মাইনাস 2, তাহলে এটা এর সরণ হবে 3 সেন্টিমিটার। সব সময় মাঝখান থেকে সরণ বের করতে হবে কোনো একটা পার্টিকেলের। তাহলে আমরা দুইটা আইডেন্টিফাই করলাম, কি কি আইডেন্টিফাই করলাম আমি আবার বলতেছি ভাই দেখো, এই যে এখান থেকে যাত্রা শুরু করেছি, এখান থেকে যখন যাত্রা শুরু করেছি তখন সরণটা আমাদের টাইমটা ছিল এটা এবং সরণটা ছিল এখানে এক্স ইকাল টু এ। যাত্রা শুরু করে কোথায় গেছি, এই জায়গায় গেছি, এই জায়গায় যখন গেছি তখন কি হলো ভাই আমাদের বলো তো, টাইম এক্স টি ইকাল টু টি এবং সরণ এক্স ইকাল টু এক্স ধরলাম সরণ, ঠিক আছে, এই বিন্দুতে, এবং এই বিন্দুতে ধরলাম বেগ হচ্ছে ভি, বুঝে গেছে, কারণ এখানে বেগ হচ্ছে ম্যাক্সিমাম আমরা জানি সাম্য বিন্দুতে, আর এই বিন্দুতে বেগ হচ্ছে 0, বেগের মান হচ্ছে এখানে কিন্তু 0, চরম বিন্দুতে বেগের মান 0।
কিন্তু ত্বরণ এখানে ম্যাক্সিমাম, আর এখানে ত্বরণ হচ্ছে 0, আর এখানেও বেগ হচ্ছে ম্যাক্সিমাম এবং ত্বরণ হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা তো একটা নিরপেক্ষ বিন্দু। এই যে যেটা আমি দাগাইছি এদিকে দেখো, আবার বারবার দাগাচ্ছি কিন্তু এই যে নীল দাগ দিছি, এখানে তো বেগ সর্বোচ্চও হবে না সর্বনিম্নও হবে না, যে কোনো একটা বেগ থাকবে, সেই বেগের নাম দিলাম আমরা ভি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কোথায় থেকে যাত্রা শুরু করলো? যাত্রা শুরু করেছে দেখো, আমি আবার উপরে লিখে দিছি, টাইম যখন 0 তখন যাত্রা শুরু করেছে, টাইম যখন 0 এখান থেকে যাত্রা শুরু করে বসতে পেরে এদিকে যাচ্ছে, এখান থেকে শুরু করে এদিকে যাচ্ছে। তো এইদিকে যখন যাচ্ছে টি ইকাল টু 0, এইখানে যখন গেছে তখন আমি ধরে নিলাম টাইম টি ইকাল টু টি, এই জায়গায় বিয়ে গেছে ভি, সরণ এক্স ইকাল টু এক্স। আর আগে এখানে সরণ ছিল কত, লোয়ার লিমিট এক্স ইকাল টু এ ছিল। তাহলে আমরা এভাবে লিখতে পারি, গতদিন যে তোমাদের সমীকরণ দেখালাম। এখন তুমি যদি বলো ভাই এটা কোথায় থেকে আসলো, বুঝে গেছে, এটা এখন এটা বলা যাবে না, কিন্তু গত দিনেরটা খাতা উল্টায় দেখো, এই জায়গায় সমীকরণ নিয়ে এসেছিলাম এরকম ডিএক্স, কারণ ওটা যদি বারবার করতে লাগে অনেক সময়ের ব্যাপার, এ স্কোয়ার এটা নিয়ে আসছিলাম আমরা, এই তো এক্স স্কোয়ার, খালি লিমিট চেঞ্জ করবো এবার দেখো। আর এই পাশে ছিল প্লাস মাইনাস ওমেগা টি। না হলে যদি ভুলে যাও যে ভাই এটা কোথায় থেকে আসলো, আগের লেকচারটা দেখে নিবা। এবার বলো তো কোথায় থেকে যাত্রা শুরু করছে, এক্স এর মান ছিল এদিকে দেখো, এই যেখান থেকে যাত্রা শুরু করছে এই জায়গায় থেকে, মানে লয়ার লিমিট হবে এ, যাত্রা শুরু করছে তখন টাইম টি ইকাল টু কত, 0। তাহলে টি সময় পর কোথায় গেছে, টি সময় পরে আর স্মরণ হয়েছে এক্স। ঠিক আছে, টি সময় পর আর স্মরণ হয়েছে এক্স। এই কোনো কিছু যদি না বোঝো অবশ্যই জিজ্ঞেস করবা ভাই, না হলে আমি তো বুঝতে পারবো না তুমি বুঝতেছো কিনা, কারণ তুমি বুঝছো কিনা সে জিনিস তো এখন তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ তো আমার ধরার সমস্যা, মানে ধরার ক্ষমতা নাই। আমি যখন বলে যাচ্ছি তুমি কথা বলতেছো না, মানে আমি ধরে নিচ্ছি তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এটা ইন্টিগ্রেশনের সূত্রতে আমি কিন্তু বারবার বলেছি ভাই, ইন্টিগ্রেশনের সূত্রতে সেদিনও আমি দেখালাম ডিএক্স এরকম সূত্র আছে, তোমরা যখন ম্যাথে করবে ইন্টিগ্রেশন, এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে এই ইন্টিগ্রেশনের সরাসরি সূত্র তখন লেখা হয় হচ্ছে এভাবে, এটাকে লেখা হয় এই সূত্র সাইন ইনভার্স, ঠিক আছে, এক্স ডিভাইডেড বাই এ লেখা হয়। এটা হচ্ছে সূত্র, তোমাদের এটা মনে রাখতে হবে, এটা ম্যাথ থেকে আছে। এর কিভাবে হলো এই এক্সপ্লেনেশন করবে ম্যাথ, ফিজিক্স এটা করবে না। তুমি এটা একটু দেখে নিবা, ওখানে তোমাদের পড়াবে, কারণ ওটা যদি এক্সপ্লেনেশন মানে বর্ণনা করতে যায় অনেক সময়ের বিষয়। এদিকে দেখো তাহলে কি হবে, সাইন ইনভার্স, তাহলে উপরে কি হবে ভাই, এক্স বা এখানে বড় হাতের এ মানে এ। এখন প্রশ্ন হচ্ছে এটা তো করে আসলো, কিন্তু ইন্টিগ্রাল করে, আর লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট এক্স, এটা কি আসবে দেখো তো, এখানে কনস্ট্যান্ট হচ্ছে প্লাস মাইনাস ওমেগা, যেহেতু এটা একটা কি বেগ, পর্যায়বৃত্ত গতি, সিম্পল হারমোনিক মোশনও হচ্ছে একটি পর্যায়বৃত্ত গতি। এখন এই কনিক বেগ যদি কনস্ট্যান্ট না হয় পর্যায়বৃত্ত গতিই হবে না, এই জন্য কনিক বেগ সবসময় কনস্ট্যান্ট থাকে। টিকে করলে কি হয়, শুধু টি হবে, বুঝা গেছে, এখানে টিকে করলে টি হবে আর কি, বুঝতে পারছো। এখানে ডিটি দাও তো ভাই, একটু ভুল হয়েছে, ঠিক আছে, ওমেগা এই এটা হবে হচ্ছে ডিটি, ঠিক আছে, ওমেগা ডিটি, সূত্রতে সেদিন ছিল ওমেগা ডিটি, বুঝা গেল, এটা একটু ভুল হয়ে গেছে। তাহলে ডিটি কে করলে কি হবে, যে টি হবে, টি হলে লোয়ার লিমিট 0 আপার লিমিট টি। তাহলে আমরা সমীকরণে কি লিখতে পারি, এইদিকে দেখো, তাহলে প্রথমে আমরা বসাবো কি আপার লিমিট, তারপরে লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট বসালাম সাইন ইনভার্স, আপার লিমিট এক্স এর জায়গায় এক্সই বসাবো, ঠিক আছে, এক্স বাই এ সূত্রের মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো সাইন ইনভার্স, উপরে এ নিচে ও এ, আর এখানে যাব প্লাস মাইনাস ওমেগা টি মাইনাস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তোলা হলে বলো, তোলা কি হয়েছে ভাই? হয়েছে ভাইয়া। আচ্ছা, যদি হয়ে থাকে উপরের দিকে পাঠাই, এদিকে দেখো, তাহলে এখানে কি পেলাম আমরা, এখানে পেলাম হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ মাইনাস সাইন ইনভার্স এ কে এ দ্বারা ভাগ করলে 1 হয় 1,
তাহলে এটা প্লাস মাইনাস ওমেগা টি আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার কি লিখবো, এইদিকে দেখো সাইন ইনভার্স। আচ্ছা, নিয়ে আসলাম এক্স বাই এ। প্রশ্ন হচ্ছে এই সাইন ইনভার্স 1 মানে কত বলো তো ভাই? সাইন 90 ডিগ্রির মান 1, এই যে সাইডে লেখা দিলাম হলুদ কালি দিয়ে, এই যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো তুমি যদি এবারে 90 ডিগ্রি রাখো, তাহলে উপরে গেলে সাইন কি হবে বলো তো? সাইন ইনভার্স কি হবে? উপরে গেলে ইনভার্স 1, তাহলে সাইন ইনভার্স 1 মানে কি 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিকে কীভাবে লেখা হয় ফিজিক্সে? পাই মানে 180 ডিগ্রি, পাই ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা কত লিখবো? সাইন ইনভার্স 1 মানে পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এবার আমরা যেটা করব, এই মাইনাস পাই ডিভাইডেড বাই টি 90 ডিগ্রি মাইনাস ওপারে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে কি করব? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, মাইনাসটা ওপারে গেলে প্লাস হয়ে যাবে, পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি, ঠিক আছে। তাহলে এখন কি লিখবো? এখন লিখবো হচ্ছে এদিকে দেখো ভাই, সাইন ইনভার্স ওপারে গেলে সাইন হয়ে যায়, তাহলে এখানে লিখলাম এক্স ডিভাইডেড বাই এ। তাহলে সাইন ইনভার্স ওপারে গেলে পিওর সাইন্স হবে, সিম্পল সাইন্স, ঠিক আছে। সাইন ইনভার্স মানে 1 ডিভাইডেড বাই সাইন, তাহলে 1 ডিভাইডেড বাই সাইন হলে সাইন ওপারে গেলে কি হবে? এমনি সাইন হবে, পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখানে হায়ার ম্যাথের একটু বেস লাগবে। তোমাদের যাদের হায়ার ম্যাথ ছিল এসএসসিতে তারা বলতে পারবে এটা কিভাবে হয়, আর যাদের হায়ার ম্যাথ ছিল না তারা মনে করো এটা ধরে নাও এটা হয়। তাছাড়া এখন বোঝানোর আমার সময় নাই। এটা এই সাইন যদি 90 যদি বেজোড় সংখ্যক থাকে, সাইন পরিবর্তন হয় কজ হয়। এই 90 এখানে কয়টা আছে? পাই ডিভাইডেড বাই 2, একটা 90 আছে, একটা। তাহলে বেজোড় হলে সাইন পরিবর্তন হয় হচ্ছে কজ, কজে রূপান্তর হয়, ঠিক আছে। তাহলে এখানে বেজোড় সংখ্যক 90 আছে, তার মানে সাইন পরিবর্তন হবে কজ, ঠিক আছে। এবং এইদিকে দেখো, তুমি যদি এরকম করি, সাইন প্রথমে প্লাসটা নিয়ে কাজ করলাম, সাইন 90 প্লাস ওমেগা টি, তার মানে এটা অল কি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এই প্লাস হলো মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ। আর বেজোড় সংখ্যক 90 থাকলে মানে একটা 90 আছে, সাইন পরিবর্তন হয় কস, তাহলে পাইলাম কি কস ওমেগা টি। এবার যদি নেগেটিভ হয় তাহলে কি হয় সেটা দেখব। সাইন 90 ডিগ্রি, এই পাই ডিভাইডেড বাই 2 মানে 90 ডিগ্রি, মাইনাসটা নিলাম এবার ওমেগা টি। ভাই বেজোড় সংখ্যক 90 মানে একটা 90 আছে, সাইন পরিবর্তনে কজ হবে। আর মাইনাস ওমেগা টি, এটা একটা কোণ কিন্তু, এটা কোণ, এটাও কিন্তু থিটা, কারণ এই ওমেগা মানে হচ্ছে থিটা ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তাহলে থিটা ডিভাইডেড বাই যদি টি হয় তাহলে থিটা ইকাল টু কি হবে? থিটা ইকাল টু ওমেগা টি, এটাও একটা কোণ কিন্তু, থিটা মানেই কোণ, ওমেগা টি। এখন প্রশ্ন হচ্ছে 90 মাইনাস সামথিং, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, এটাও হবে ওমেগা টি। তাই প্লাস মাইনাস যাই থাকুক না কেন আমরা লক্ষ্য করতেছি দুইটাই হবে কজ ওমেগা টি, এটাও হবে হচ্ছে কজ ওমেগা টি। তাহলে আমরা এখানে সমীকরণ বসাবো। তাহলে এখানে লিখবো কি বলতো ভাই, এখানে পেলাম হচ্ছে আমরা যেমন সাইন ছিল, এই সাইনের জায়গায় বেজোড় সংখ্যক 90 এর জন্য সাইন পরিবর্তনে কজ হলো, আর প্লাস মাইনাস যাই থাকুক কজ ওমেগা টি হয়। এখন এটা যারা বুঝতে পারছো না, যাদের হায়ার ম্যাথ ছিল ভালো করে বুঝতে পারছো যে ভাই এটা হয়, আমরা জানি। কিন্তু হায়ার ম্যাথ জানে নাই, মনে করে ধরে নাও এটা হয়, তাছাড়া তোমাকে বোঝানোর আমার কোনো ওয়ে নেই, ঠিক আছে। তাহলে এক্স এ যদি এপারে পার করে তাহলে কি হবে? এক্স ইকাল টু কি সমীকরণ পেলাম বলো তো? এ কজ ওমেগা টি, হ্যাঁ এই যার একটা সমীকরণ পেলাম। তাহলে এই সমীকরণ কখন হবে? আবার আমি ভালো করে বলতেছি, এই সমীকরণ কখন ব্যবহার করবা? এই সমীকরণ ব্যবহার হবে লেখানো, এই সমীকরণ কোথায় ব্যবহার করবা সেটা আমি দেখাচ্ছি এখন। দেখো, এটা মনে করো সিম্পল হারমোনিক মোশন, এটা এক্সট্রিম পয়েন্ট, এটাও এক্সট্রিম পয়েন্ট চরম বিন্দু, এটা হচ্ছে সাম্য বিন্দু। এটা তখনই ব্যবহার করবা এটা এক্স ইকাল টু 0, আর এটা এক্স ইকাল টু প্লাস এ, আর এটা এক্স ইকাল টু হচ্ছে
মাইনাস এ। কোনো পার্টিকেল যখন এদিকে হবে, এদিকে দেখো এখান থেকে যাত্রা করে যখন এইদিকে আসা শুরু করবে তখন সমীকরণটা হবে এক্স ইকাল টু এ কস ওমেগা টি। আর বাকি দুটো দেখাইছিলাম, এইদিকে যদি যাই কি হবে, পার্টিকেল যদি এদিকে যাত্রা করে সমীকরণ হবে এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি। আর পার্টিকেল যদি এইদিকে যাত্রা করে ভাই, এদিকে যাত্রা করলে এক্স ইকাল টু মাইনাস এ সাইন ওমেগা টি। তাহলে 4টা সমীকরণের মধ্যে আমরা 3টা পাইলাম, বাকি আছে শুধু একটা। কোনটা বাকি আছে সেটা আমি এদিকে দেখো নীল কালার দিচ্ছি। এখন আমরা একটাই করা বাকি আছে, যদি পার্টিকেল এখান থেকে যাত্রা করে যদি এইদিকে যায় তাহলে সমীকরণ কি হবে, হোয়াট, এটা আমরা খালি বানাবো। তাহলে আমাদের মনে করো 4টা সমীকরণ শেষ। তাহলে ওটা এখন একটা কাজ করি, তাহলে পার্টিকেলটা বানাই, ঠিক আছে? হ্যালো, তাহলে দেখো পরের পেজে গেলাম। পরের পেজে এবার প্রশ্ন হচ্ছে আমাদের এইদিকে দেখো কোথায় থেকে যাত্রা করতে হবে, এরকম আছে, এটা এক্সট্রিম পথ যায়, এটা হচ্ছে মনে করো এটা মেন পজিশন মানে সাম্য অবস্থা, এটা এক্স ইকাল টু হচ্ছে মাইনাসে, আর এটা এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু হচ্ছে এটা প্লাসে। তাহলে আমাদের পার্টিকেল এবার কোন দিকে যাবে, পার্টিকেলটা যাবে হচ্ছে এই দিকে। যখন যাবে তখন সমীকরণটা কি হবে, ধরলাম টি সময় পর এখানে গেল, টি সময় পর এই জায়গায় গেল, যাত্রা যখন শুরু করেছে টাইম ইকাল টু 0 আর টি ইকাল টু এটা টি, ঠিক আছে? এবং এখান থেকে যেটা স্মরণ হবে, স্মরণটা হচ্ছে মনে করো এক্স টি সময় পরে। তাহলে এখন আমরা ওই সমীকরণ তো কিছুক্ষণ আগে লিখলাম, ডিএক্স ওটাই ব্যবহার করব, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে ইন্ডিকেশনের লয়ার লিমিট বসাবো। কোথায় থেকে যাত্রা শুরু করেছে ভাই বলো তো, এই জায়গায় থেকে যাত্রা শুরু করেছে। এখানে এক্স এর মান কত, মাইনাসে কিন্তু, তাহলে লয়ার লিমিট দেবো মাইনাসে আর আপার লিমিট দেবো এক্স। এপারে কি ছিল, প্লাস মাইনাস ওমেগা ডিটি। এখানে লয়ার লিমিট দিব হচ্ছে টি এর মান হচ্ছে 0 থেকে শুরু করে টি পর্যন্ত। এটা আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কাজ যখন শুরু করি, তাহলে এখানে যদি হয় তাহলে জানো কিছুক্ষণ আগেই বললাম সাইন ইনভার্স কত হয়, উপরে এক্স নিচে এ, এবং এখানে লয়ার লিমিট মাইনাস এর থেকে শুরু করে এক্স পর্যন্ত গেছে। এখানে কি হবে, প্লাস মাইনাস ওমেগা টি, লয়ার লিমিট 0 আপার লিমিট টি, ঠিক আছে? তো হইল, এইবার আমরা যেটা করব, এইদিকে দেখো সাইন ইনভার্সকে করলে কি হয়, এই যে সাইন ইনভার্স উপরে আপার লিমিট বসাবো, আপার লিমিট মানে এক্স, এক্স এর জায়গায় এক্স বসাবো, তাহলে কি হবে এক্স বাই এ সূত্রের মাইনাস। এবার কি বসাবো, সাইন ইনভার্স লয়ার লিমিট, লয়ার লিমিট কি আছে, এক্স এর পরিবর্তে মাইনাস এ বসাবো, আর এখানে তো এ ছিলই। এবার এখানে বসাবো প্লাস মাইনাস ওমেগা টি মাইনাস 0। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ মাইনাস সাইন ইনভার্স, এটা কত হবে ভাই বলো তো, এই মাইনাস এ কে এই দ্বারা ভাগ দিলে -1 হয়, -1, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হবে কি প্লাস মাইনাস ওমেগা টি, 0-র কোনো দাম নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে সাইডে লিখলাম সাইন ইনভার্স -1, সাইন 180 ডিগ্রির মান হচ্ছে, এদিকে দেখো সাইন 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে সাইন এপার থেকে ওপরে পার করলে 180 ডিগ্রি ইকাল টু সাইন ইনভার্স -1 হয়। তাহলে সাইন ইনভার্স -1 মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, ঠিক আছে? তাহলে এখানে পাই লিখব। তাহলে এখানে আসলাম, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে পাই লিখবো, পাই প্লাস ওমেগা টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এটা কি করতে পারি, এদিকে দেখো ভাই এই মাইনাস এপারে থাকলে মাইনাস পাই, এপারে থাকলে ওপারে গেলে হবে প্লাস। তাহলে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ
তাহলে পাই প্লাস মাইনাস ওমেগা টি। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স এপারে থেকে ওপারে গেলে কি হবে, এক্স ডিভাইডেড বাই এ থাকলে ওই পারে সাইন ইনভার্স ওপারে গেলে শুধু সাইন হবে, সাইন পাই প্লাস মাইনাস ওমেগা টি। এবার প্রশ্ন হচ্ছে ভাই এখানে কয়টা 90 আছে, 180 মানে দুইটা 90, জোড় সংখ্যক 90, 180 মানে হচ্ছে 90 ইন্টু 2, জোড় সংখ্যক 90 থাকলে কোনো কিছু চেঞ্জ হয় না, সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে। ঠিক আছে, আচ্ছা একটা জায়গায় ভুল হয়ে গেছে মনে হয় আমাদের। ঠিক আছে, সাইন 180 ডিগ্রির মান হচ্ছে, সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0, এটা ভুল করছি ভাই একটু। ঠিক আছে, উপরেরটা তোমরাও খেয়াল করো নি, আমিও ভুল করছি। এদিকে দেখো 270 ডিগ্রির মান -1। কারণ প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা কিভাবে বুঝবো 270 ডিগ্রির মান -1, এই যে গ্রাফ দাগালেই বোঝা যাবে। এদিকে দেখো গ্রাফের এটা মনে করো +1 আর এটা হচ্ছে -1, এভাবে যদি গ্রাফ দাগাই, দেখো এভাবে গ্রাফ দাগালে এই অর্ধেক মানে একটা করে লুপ মানে হচ্ছে 180 ডিগ্রি, আর অর্ধেক মানে 90 ডিগ্রি। এটা সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে +1, সাইন 180 ডিগ্রির মান আবার 0, সাইন 270 ডিগ্রির মান -1, এই যে -1, আর সাইন 180 ডিগ্রির মান আবার 0, 180 ডিগ্রির মান আবার 0, 180 বলতেছি আর 360 ডিগ্রি। এখানে একটু ভুল হয়েছে ভাই। ঠিক আছে, সেই ভুলটা একটু সংশোধন করে দিই। সাইন 270 ডিগ্রির মান হচ্ছে -1, হ্যাঁ এই জিনিসটা একটু ভুল করেছি। তাহলে লাগো এই যে সাইন, সাইন 270 ডিগ্রি মান ইকালটা হচ্ছে -1, তাহলে 270 ইকাল টু সাইন ইনভার্স, সাইন ইনভার্স -1 এর মান মানে হচ্ছে 270, মানে 3টা 90, পাই ডিভাইডেড বাই 2 মানে 90, তার সাথে 3 গুণ মানে 3 পাই ডিভাইডেড বাই 2 হবে। এই জায়গাগুলো মিশিয়ে দিলাম, একটু সংশোধন করো তো ভাই। এই পায়ের জায়গায় হবে, পায়ের জায়গাগুলোতে হবে হচ্ছে 3 পাই ডিভাইডেড বাই 2, 3 পাই ডিভাইডেড বাই 2, 3 পাই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই আবার বেজোড় সংখ্যক 90 হয়ে গেছে ভাই, 3টা 90, 3 মানে বেজোড়, তো এই যে পাই ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 90, এখানে হলুদ দাগ দিচ্ছে এদিকে দেখো, এই যে পাই ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 90, তার সাথে 3 গুণ আছে, 3 গুণ আছে। তাহলে আমরা এটা কি করতে পারি, তাহলে বেজোড় সংখ্যক যেহেতু, তাহলে মানে পরিবর্তন হবে এবার এক্স ডিভাইডেড বাই এ, তাহলে সাইন পরিবর্তন হ্যাঁ হবে কজ, কজ ওমেগা টি লিখলাম। এবার প্লাস মাইনাস কি হবে সেটা একটু দেখি কি হয়। ঠিক আছে, একবার প্লাস নিয়ে কাজ করবো, একবার মাইনাস নিয়ে কাজ করবো, একটু দেখাই। এদিকে দেখো আমরা পাইছি হচ্ছে এরকম, সাইন এখানে পাইছি 3 ইন্টু পাই ডিভাইডেড বাই 2, একবার প্লাস নিয়ে কাজ করি, প্লাস ওমেগা টি। এর অর্থ হচ্ছে এরকম যদি আমরা কোয়ারেন্ট দাগাই, 3টা 90, একটা 90, 2টা 90, 3টা 90, আবার প্লাস আছে মানে চতুর্থ কোয়ারেন্টে চলে যাবে। চতুর্থ কোয়ারেন্টের সাইন হচ্ছে নেগেটিভ, এখানে কস আর সেক পজিটিভ, কস আর সেক পজিটিভ, আর বাকি সব হচ্ছে নেগেটিভ। তার মানে এটা কি হবে, সাইন পরিবর্তন হয়ে কজ হবে, কজ ওমেগা টি, তার সামনে আসবে একটা মাইনাস। এবার যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে কি হয় দেখা যায়, মাইনাস নিয়ে কাজ করলে কি হবে একটু দেখি। এদিকে দেখো সাইন 3 পাই ডিভাইডেড বাই 2 মাইনাস ওমেগা টি। ঠিক আছে, এটা করলে কোন কোয়াড্রেন্টে আসবে, এদিকে দেখো একটা 90, 2টা 90, 3টা 90 হওয়ার কথা ছিল, তার থেকে একটু মাইনাস আছে, মানে এটা থার্ড কোয়াড্রেন্টে আসবে। ভাই থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, ট্যান কট পজিটিভ, আর দুনিয়ার সব হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে তো সাইন আছে, তাহলে বেজোড় সংখ্যক সাইন 3টা 90 আছে, তার মানে সাইন পরিবর্তন হয় কজ ওমেগা টি, আর এখানে এই ঘরে যেহেতু চলে আসতেছে, এই ঘরে কজ এই সাইন হচ্ছে নেগেটিভ ইয়াপ। ঠিক আছে, খালি ট্যান আর কট পজিটিভ, তার মানে যাই করি না কেন, সাইন হোক পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এটাও আসতেছে মাইনাস কস ওমেগা টি, এটাতেও আসতেছে মাইনাস কস ওমেগা টি। তার মানে সূত্র এখন কি লিখতে পারি, এই যে উপরে যেটা রেখে আসলাম, এখানে অবশ্যই একটা কি দিতে হবে বলো তো ভাই, মাইনাস দিতে হবে সামনে, প্লাস হোক আর মাইনাস হোক। তাহলে এক্স ইকাল টু আমরা কি পাইলাম বলো, এক্স ইকাল টু মাইনাস এ কস ওমেগা টি, রাইট।
তাহলে এই জিনিসটা আমরা সর্বসাফল্যে পাইলাম। একটাই বাকি ছিল, এই তো আমাদের 4টা পূর্ণ হয়ে গেল। প্রথমে 2টা করাইছিলাম, প্রথমে একটা করালাম, এই যে কি বলে একটা করালাম। তাহলে কোথায় কোনটা ব্যবহার করবো একটু যদি বলি, এই সমীকরণটা কোথায় ব্যবহার করব আগেই দেখেছি কিন্তু, যখন আমরা এই সাম্য অবস্থার এদিকে দেখো প্লাস এক্স ইকাল টু মাইনাস এ থেকে এইদিকে যাত্রা করবো, এইদিকে যাত্রা করবো সাম্য অবস্থার দিকে, তখন সমীকরণ হবে এটা। তাহলে হুম কেলো, তাহলে দেখো এই গেল, এই গেল, যাক ফাঁকা হয়ে গেছে, এটা দাঁড়াও, বুঝছে? এই আমরা ধরে নিচ্ছি কিন্তু তোমরা খুব বুঝতেছো, না বুঝতে পারলে ভাই বলবা, নাহলে আমি বুঝে গেলাম আন্দাজে তুমি হা হু ধরে পারে চলে গেলা যে হ্যাঁ ভাই মানে বুঝে গেছি, আমি বকা বললে বোকা যাচ্ছি, তুমি শোনা বললে শোনা যাচ্ছ, তাহলে দেখা যাচ্ছে যা হওয়ার তাই হবে না পরীক্ষায়। যতবার প্রশ্ন করার ইচ্ছা ততবার জিজ্ঞেস করবা, কোনো জায়গায় যদি না বুঝো জিজ্ঞেস করবা। আর এই যে উপরে যেগুলো সাইন কোয়ারেন্ট এগুলো বললাম, এগুলো যাদের হায়ার ম্যাথ ছিল না জানার দরকার নেই, কারণ ওটা বোঝাতে লাগলে আজকে ক্লাসই শেষ। তাহলে এইদিকে দেখো ভাই, পার্টিকেল যদি এইদিকে যাত্রা করে সমীকরণ হবে এক্স ইকাল টু, এটা ভালো করে লেখে নাও, এই সারমর্ম এটাই, এ সাইন ওমেগা টি। কিন্তু পার্টিকেল যদি এইদিকে যাত্রা করে সাম্য অবস্থার থেকে, তাহলে সমীকরণ হবে এক্স ইকাল টু মাইনাস এ সাইন ওমেগা টি, রাইট? এবার এই পাশে দিলাম হচ্ছে এই কালারের, পার্টিকেল যদি এখান থেকে যাত্রা করে এদিকে আসতে চাই, তাহলে সমীকরণ হবে এক্স ইকাল টু এ কস ওমেগা টি। এতক্ষণ ক্যালকুলেশন করে এটাই পেলাম। এখন পার্টিকেলটা যদি এই দিক থেকে এই দিক যাত্রা করতে চাই, তাহলে সমীকরণ হবে হচ্ছে এক্স ইকাল টু মাইনাস এ কস ওমেগা টি। ঠিক আছে, এটা একটু ভালো করে লেখা নাও ভাই, এটা সাম্য, সাম্য অবস্থা মানে সাম্য বিন্দু, সাম্য বিন্দু, আর এটা হচ্ছে চরম বিন্দু, এক্সট্রিম পয়েন্ট, এটা হচ্ছে চরম বিন্দু, রাইট? আচ্ছা উঠায় নাও তো ভাই, তোলা হলে বলো, এটাই মনে রাখতে হবে তাহলেই হবে। একে যখন যাত্রা করাবো, এখানে লেগে এখান থেকে যখন যাত্রা করাবো এই দুইটা এই যে পয়েন্ট, তখন এখানে ধরতে হবে টাইম টি ইকাল টু 0, এক্স ইকাল টু 0। এখান থেকে যখন যাত্রা করাবো একে, এখানে টাইম টি ইকাল টু 0, এক্স ইকাল টু প্লাস এ থেকে শুরু হবে যাত্রা। আর একে যখন যাত্রা করাটা এদিকে করাবো, তখন টাইম টি ইকাল টু 0, কিন্তু এক্স ইকাল টু এখান থেকে শুরু হবে মাইনাস এ থেকে। ঠিক আছে, এইটা 4টাই হচ্ছে, এই যে 4টা সমীকরণ যে দাগালাম, দুইটা হলুদ দুইটা হচ্ছে টিয়া কালারের, এই 4টে সমীকরণই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ। সরল সন্দিত গতি, সিম্পল হারমোনিক মোশন। যদি এমসিকিউ আসে এভাবে আসবে, একটু দেখাই এমসিকিউ, এই যে এমসিকিউ দেখাচ্ছি দেখো, এমসিকিউ নিচের কোনটি, নিচের এরকম বোর্ডে কিন্তু আসছে যেটা এখন লেখাচ্ছি, একবার হুবহু এরকমই আসছে, নিচের কোনটি সরল সন্দিত গতির সমীকরণ। ঠিক আছে, তোমাদের তো বোর্ডে কখ দেওয়া থাকে, আমি এবিসিডি লিখলাম, কখ লিখতে ভালো লাগছে না, এদিকে দেখো এ সাইন এভাবেই আসছে, কোন বোর্ড সেটা মনে নাই, কিন্তু আমি এর আগে সলভ করালাম একদিন, দেখলাম এরকমই আসছে। আচ্ছা এভাবে আসেনি, আসছে এইভাবে, এখানে দেওয়া আছে রোমান সংখ্যায়, বহু নির্বাচনী প্রশ্ন এটা। ঠিক আছে, এটা ছিল রোমান সংখ্যায় 1, এরপরে ছিল এটা 2, এটা ছিল এ কস ওমেগা টি, 3 নম্বর ছিল এরকম এ মাইনাস এ সাইন ওমেগা টি। ঠিক আছে, এর সামনে ছিল এক্স, একটা করে এক্স, এক্স ইকাল টু
এখন প্রশ্ন হচ্ছে কোনটি সঠিক? ক নম্বর হচ্ছে 1 2, খ নম্বর ছিল 1 ও 3, গ নম্বর ছিল 1 2 ও 3, আর ঘ নম্বর ছিল এরকম, ঘ নম্বর ছিল হচ্ছে 2 ও 3। প্রশ্ন হচ্ছে অ্যান্সার কত হবে তাহলে জানো তো? 3টাই কারেক্ট। এটাও সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ, কি বলে দেখালাম, এটাও সমীকরণ, এটাও সমীকরণ। আরও একটা আছে, সেটা হচ্ছে মাইনাস এ কস ওমেগা টি, আরও একটা আছে। তাহলে রাইট হচ্ছে গ নম্বর, 3টাই সঠিক। উঠায় নাও, এটা বোর্ডে আসা প্রশ্ন। তোলা হলে কেউ একটু বললো ভাই উঠানো হয়েছে, তাহলে নেক্সট পেজে যাব। উঠানো হয়ে গেলে বলবা কেউ একজন। হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, পরের পেজে গেলাম। নেক্সট। এখন সমীকরণ আমি পেলাম এরকম, ভাই একটু দেখো। একটা পেলাম এরকম, এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস নাই, কাজ করবো, এখানে হচ্ছে ফাই দিলাম, ফাই। তোমাদের বই ডেল দেওয়া থাকে, সমস্যা নাই, একই ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে ফাই মানে কি ভাই, আমি সবই দেখা দিচ্ছি কোনটা কি। একটা সমীকরণ এরকম, আর একটা সমীকরণ এরকম, কস এর এক্স যদি নিই, এ কস ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। এই কোনো কোনো বই ফাই না থাকে, যে ডেল থাকে, ডেল। একই ব্যাপার, এটা দেখে আবার ফিজিক্সে এমন কোনো বাধ্যবাধকতার নিয়ম নাই যে এটা ফাই দ্বারাই লিখতে হবে। তুমি যদি ইচ্ছা হয়, এই যে তোমাদের বই আছে এরকম ডেল, ডেল মানে আদি দশা, ফাই মানেও আদি দশা। তাই আমি ফাই দিয়ে বোঝাচ্ছি, আগেরটাই থাক। মানে হায়ার লেভেলে ফাই দিয়ে বোঝানো আছে, তোমাদের এই যে লোয়ার লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে এখানে আসে হচ্ছে মনে করো ডেল। একই ব্যাপার, এটা কোনো আসে যায় না। ঠিক আছে, সমীকরণে দুইটাই। কোনো কোনো বইয়ে সবগুলা সমীকরণ করা আছে উপরেরটা ব্যবহার করে, কোনো কোনো বইয়ে ব্যবহার করা আছে নিচেরটা ব্যবহার করে, এই দুটাই রাইট। এখন প্রশ্ন হচ্ছে আমি যে কোনো দুইটা ব্যবহার করলেই হলো, তাই আমি উপরেরটাই ব্যবহার করবো, সাইন। সাইনের সাথে একটু বেশি সবাই পরিচিত, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কি একটু তোমাদের বুঝিয়ে দিই। এই সমীকরণের মধ্যে উপরে যেটা নিলাম, এই দুটাই তো সমীকরণ, এটা দুইটা সহ আরও তো 4টে আছে। এই ফাই মানে হচ্ছে আদি দশা, আদি দশা মানে কোন, একে বলা হয় আদি দশা, ইনিশিয়াল ফেজ। এই আদি দশা বলতে কি বোঝায়, আমি খাঁটি বাংলায় যদি বোঝাই, এটা কোন বোঝায়, কত ডিগ্রি। এই দশার আদি দশার মান হতে পারে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 10 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, বোঝা গেছে, 46 ডিগ্রি, যে কোনো একটা কোণ হতে পারে, যে কোনো কোণ হতে পারে, আদি দশা। আদি দশা, দশা মানে হচ্ছে কোণ। এখন প্রশ্ন হচ্ছে এরকম এমসিকিউ আসে আবার অনেকে, এটাও আসে আবার, দেখি এক্স ইকাল টু কোনটার কি আমি পরিচয় বলে দিই, এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। এই তোমাদের আবার বলতেছি, তোমাদের বইয়ে যে ফাইয়ের জায়গায় ডেল মারা আছে, একই জিনিস, সমস্যা নাই। এই হলুদ কালে আমি লেখাচ্ছি ভাই, এই পুরাটাকে বলা হয়, পুরাটা মিলাই যে সাইনের মধ্যে পুরাটা মিলা আছে, একে বলা হয় দশা। এখন প্রশ্ন হচ্ছে দশা মানে কি। এখন দেখো কারো সমস্যার আগে জিজ্ঞেস করলে যে ভাই কেমন দশায় আছেন, তখন ও বলে যে আল্লাহর রহমতে ভালোই আছি, বোঝা গেছে সুস্থ আছি, কিন্তু অমুকজন একটু অসুস্থ আছে, অর্থনৈতিকভাবে একটু কষ্টে আছি বা ভালো আছি, যাই হোক এরকম তো কিছু বলে, বা আমি ভালো নাই অসুস্থ। একটা মানুষের সামগ্রিক সব কিছু মিলা হয় দশা। তেমনি এই ফিজিক্সে একটা কণার ওই সময়ের, যে সময়ের দশা চাপ, ওই সময়ে বেগ, ত্বরণ, ওই সময় কোণার অবস্থান, কোন দিকে যাত্রা করতেছে, সব মিলায় কোণার দশা বলা হয়। দশা মানে একটা কোণ বোঝাই, বোঝা গেছে দশা। এখন এই যে আমি এই এখানে যেটা দিচ্ছি, এদিকে দেখো তো ভাই, এটা হচ্ছে মনে করো আদি দশা, আদি দশা। এখন আদি দশা কি আমি বাংলা ভাষায় এমনিতে বলি, ফিজিক্সের ভাষায় না। মনে করো 5 বছর আগে তুমি ছিলা মনে করো গরিব, ঠিক আছে, এখন তুমি হয়ে গেছো বড় লোক মনে করো,
তো তোমার বাসায় আত্মীয় স্বজন বেড়াতে আসছে, তখন বললো তোমাদের আগে কি দশা ছিল, বুঝাইছে এখন কত ভালো হয়েছে মনে করো। তো আগের যে ফিজিক্সে ওই একই সেম, আদি দশা একটু পরে দেখাবো। আগের যে অবস্থা ছিল তাকে বলা হয় আদি দশায়, ফাইকে আদি দশা বলা হয়, পুরোটা মিলে আদি দশা সহ এখনকার দশা সব মিলাকে বলা হয় দশা। এই জন্য হলুদ চিহ্ন দিছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে সব মিলা দশা। আর এই যে প্লাসের যে লাল চিহ্ন দেখতেছে একটা খালি, এই ফাই, এই ফাইটাকে বলা হয় আদি দশা, বাংলাতে লেখা রাখো, এই ফাইটাকে বলা হয় আদি দশা। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই দশা মানে আবার কি? দশা মানে এক ধরনের কোণ, এদিকে দেখো ভাই, কণিক বেগ কি পড়াইছিলাম সূত্র বলো তো? একক সময়ে যে কণিক দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় কণিক বেগ। তাহলে এটা যদি নিই, থিটা ইকাল টু কি হবে? ওমেগা টি। থিটা মানে তো কোণ, সে কোণ হতে পারে 10 ডিগ্রি, হতে পারে 20 ডিগ্রি, হতে পারে 11 ডিগ্রি, হতে পারে যাই হোক, ডট ডট ডট। আবার আদি দশা মানে হচ্ছে কোণ, আদি দশা মানে কোণ বোঝাই, 0 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে দশা কি হবে ভাই বলো তো? দশা কি হবে? ধরে নিলাম এইদিকে দেখো দশা, এর 10 ডিগ্রি, ওমেগা টি এর মান, এর মান ধরলাম 20 ডিগ্রি, ধরে নিলাম মনে করো। আদি দশা 20 ডিগ্রি আর এখনকার দশা হচ্ছে 10 ডিগ্রি, তাহলে এরা কত হবে বলো তো? এই যে দশা মানে কি ছিল এখানে? ওমেগা টি প্লাস ফাই। তো এরকম যদি হয়, এখনকার দশা হচ্ছে কত বলো তো ভাই? এখনকার কোণ হচ্ছে 10 ডিগ্রি আর আদি দশা ছিল 20 ডিগ্রি, মিলে এখনকার দশা হবে 30 ডিগ্রি। এটাই হচ্ছে দশা, এর ভিতরে যা আছে সবগুলা কোণ, পুরোটা মিলে দশা, পুরোটা মিলা দশা। আর এই যে এটা হচ্ছে, এই ফাইটা হচ্ছে আদি দশা। লেখা হলে বলবা, ঠিক আছে? এখন তোমাদের অনেকের প্রশ্ন, এরকম প্রশ্ন আমি করি, তোমাদের তার প্রশ্ন নাই যে ভাই এর আগে যেগুলো সমীকরণ করেছিলেন এখানে তো ফাই ছিল না। ভাই আদি দশা যদি এরকম হয়, আদি দশা যদি 0 হয়, ইনিশিয়াল যদি শুরু করে আদি দশা যদি 0 ডিগ্রি হয়, তাহলে ভাই এই সমীকরণে জিরোর কোনো মান আছে দেখো তো? এ সাইন 0 ডিগ্রি অনেক সময়, ম্যাক্সিমাম সময় 0 ডিগ্রি হয়। ফাইয়ের মান যদি 0 ডিগ্রি বসাও, এটাও কোন এটাও কোন, 0-র সাথে 0 যোগ করলে ভাই এই 10-এর সাথে যদি 20-এর জায়গায় 0 বসাও, ওই 10ই হয়। তাহলে এটা হওয়া মানে কি বলতো? এ সাইন ওমেগা টি, এই একই হলো, এই আগেরটা যেটা লিখছিল ওরাই আসছে, খালি আদি দশা যোগ করেছি। আদি দশা মানে ইনিশিয়াল কোথায় থেকে শুরু করলাম, আমি এরপরে দেখাবো আদি দশা কি, ক্লিয়ার ভাবে দেখাবো। বোঝা গেল? ওই একই জিনিস, এখানে আদি দশা যদি এই যে 0 হয়, তাহলে ওই যে যেরকম তোমাদের করলাম ওগুলা সব ধরে না করেছি, আদি দশা 0 ধরে না করেছিলাম। তাই আমাদের সমীকরণ আসছিল যে নিচেরটার মতন, কিন্তু আদি দশা থাকবে। আদি দশা যদি বলে দেয় প্রশ্নতে 10 ডিগ্রি, এখানে বসাতে হবে 10। তাহলে এখন আমরা পরের পেজে গেলাম, এই সমীকরণ নিয়ে একটু কাজ করি। তাহলে কোন সমীকরণ নিয়ে কাজ করবো? সাইনের সমীকরণ আমি বললাম, তাহলে এরা নিলাম, এটাই আমি ব্যবহার করবো, কসেটটা ব্যবহার করতেছি না। কোনো কোনো বইয়ে কসেটটাই ব্যবহার করা আছে, একই ব্যাপার, সব সমীকরণ সেম আসবে যাই করো না কেন। এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। ঠিক আছে, এবার আমরা বেগ বের করবো। কার বেগ বের করব ভাই? এটা তো সিম্পল হারমোনিক মোশনের, সিম্পল হারমোনিক মোশনের, বোঝা গেছে? স্মরণ, এটা হচ্ছে স্মরণ, স্মরণ, স্মরণের সমীকরণ। তো স্মরণ গেল, এখন আমাদের বেগ দরকার। তাহলে বেগ মানে কি বলতো ভাই? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্মরণকেই, বোঝা গেছে, বেগ বলা হয়। বা একক সময়ে কতটুকু স্মরণ হলো বা স্মরণের হারকেই বেগ বলা হয়। তাহলে ডিডিটি কে, এই যে এক্স কে ডেরিভেশন করলাম, তাহলে কি হবে? সময়ের সাপেক্ষে এক্স মানে কি আমরা জানি, এক্স মানে এটা না, এ। ঠিক আছে, তাহলে এক্স মানে জানি হচ্ছে এ। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিই, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একটা আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। ভাই তোমাদের আমি কিছু সূত্র দেখাই ভাই, তোমরা কি যে ম্যাথ কার কাছে পড়ো আল্লাহ মাহবুব জানে, এতদিনে বলে ক্যালকুলাস শেষ হয়নি। কি খাতে যে পড়ো আমি সেটা বুঝি না, মানে এগুলা আসলে লেখর হচ্ছে, এগুলা বলা উচিত না। হয়েছে ভাই, এগুলা ক্যালকুলাস শেষ হয় না এতদিনও। এগুলা হয়েছে। এই দেখো, এই যে ক্যালকুলাসের সূত্র দেখাই, যদি এরকম কোথাও দেখো, মনে করো সামনে আছে হচ্ছে এম সাইন, ঠিক আছে, এন এক্স, তাহলে প্রশ্ন হবে এইদিকে দেখো, এম এর সাথে সামনের এনটা চলে আসবে, ঠিক আছে? তাহলে কে চলে আসবে? এই যে এন যেটা ছিল, এইদিকে দেখো, এই যে হলুদ দাগ দিচ্ছে দুই জায়গায়, এটাও কনস্ট্যান্ট,
এটাও কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? এখানে এক্স ব্যতীত যা আছে সবই কনস্ট্যান্ট। তাহলে এম এর সাথে এই যে এনটা চলে আসে, এন গুণ হবে, গুণ হয়ে সাইনের জায়গায় হবে কস, কস হয় ওই এন এক্সই থাকবে। এটা হচ্ছে সূত্র। আর যদি বলো ভাই এটা কিভাবে আসলো, না ভাই এগুলা করাইছি, হ্যাঁ করাইছি এগুলা। তাহলে দেখো এদিকে বেগ ইকাল টু, এদিকে দেখো তো ভাই, এখানে দেখো তো কার সাপেক্ষে ডেরিভেশন করতেছি, একটু ভালো করে দেখো। এখানে টি এর সাপেক্ষে করতেছি, মানে তার মানে হচ্ছে টি শুধু চলক আর বাকিগুলো সব ধ্রুবক। ঠিক আছে, তাহলে ধ্রুবক এখানে কে আছে বলো তো? এই যে লাল চিহ্ন দিলাম, এই যে ওমেগা। ওমেগার মান কমবেও না বাড়বেও না, কারণ যদি কমে বাড়ে তাহলে ওটা পর্যায়বৃত্ত গতিই হবে না। পর্যায়বৃত্ত গতি না হলে সিম্পলি হারমোনিক মোশনও হতে পারবে না। তাহলে সূত্র করলে এদিকে দেখো সাইনে পরিবর্তন হয়, কি হবে? এ তো সামনে আসেই, এ তো সামনে আসেই, তাহলে কি করব? এখানে হবে এরকম, এ এই ওমেগার সামনে চলে আসবে, সাইন পরিবর্তন হবে কস, আর বাকি যা আছে ওটাই থাকবে এখানে। ঠিক আছে, ডিফারেন্সিয়েট করলে এটাই হয়। তাহলে বেগ আমরা পাইলাম, এটা হচ্ছে বেগ, সিম্পল হারমোনিক মোশনের এটা হচ্ছে বেগ। সূত্র লেখো। বেগের আর একটাও সূত্র আছে, পরে বের করতেছি, আপাতত এটা লেখো বেগ। এবার আমার ত্বরণ দরকার, ত্বরণ। তাহলে ত্বরণ কি ভাই? ত্বরণ মানে তো ভালো করেই জানো, সময়ের সাপেক্ষে বা বেগ পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। তাহলে বেগ যদি উপরেরটা হয় তাহলে কি দেব? ডিডিটি সেকেন্ড ব্র্যাকেট। তাহলে বেগ কি পেলাম? বেগ এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই, কসকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো মাইনাস সাইন হয়। এর সূত্র সাইডে দেখাচ্ছি, সূত্র যদি ভুলে যাও এই যে এখানে এই দেখাচ্ছি, আমি সিম্পলভাবে দেখাচ্ছি, এগুলো তোমাদের ম্যাথে করা উচিত। ডিডি এক্স যদি এরকম হয়, এম কস এন এক্স, তাহলে লিখতে হবে আগে এম আসলো, এন সামনে চলে আসবে, কস পরিবর্তন হয় সাইন হবে এন এক্স, এবং সামনে একটা মাইনাস, এই মাইনাসটা আমি লাল চিহ্ন দ্বারা দিলাম। কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়। ঠিক আছে, তো সেটাই আমরা করি। এখানে যেহেতু কস আছে, কস করলে অবশ্যই মাইনাস হবে, তো সামনেই মাইনাসটা লিখলাম, এ লিখলাম। এই এখানে ওমেগা আছে, এ ওমেগা চলে আসবে না, যে এ ওমেগা সামনে চলে আসবে, তাহলে ওমেগা সামনে আসলে ওমেগা স্কোয়ার হবে, আর বাকি যা আছে তাই ঠিক থাকবে, কস কস ওমেগা টি প্লাস ফাই। এটাই হচ্ছে ত্বরণ, সিম্পল হারমোনিক মোশনের ত্বরণ। তো আমি এখন সুন্দর করে লিখে দিই, কোনটা কোনটা সূত্র পেলাম, এই যে টিয়া কালার দিয়ে বুঝে দিলাম, এটা একটা সূত্র, এটা স্মরণের সূত্র সিম্পল হারমোনিক মোশনের। এই সূত্রটা হচ্ছে বেগের সূত্র। আরো সিম্পলিফিকেশন করবো, তার আগে লেখাই, এটা হচ্ছে ত্বরণের সূত্র সিম্পল হারমোনিক মোশনের। ঠিক আছে, ওটা না হলে বলো ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ, লেখো ভাই। এই আরো সিম্পলিফিকেশন করবো, এটা আপাতত বড় ওটা লেখা রাখো আপাতত, দিয়ে আর 5 মিনিট পড়া শেষ করবো, মানে আজকে ফিজিক্স শেষ, আরো 5 মিনিট পড়তে হবে, তো পড়ো। এইদিকে দেখো, এবার যেটা আমি বলি ভাই, এই যে সমীকরণ একটু ভালো করে লক্ষ্য করো তো, ত্বরণ ইকাল টু কি পেলাম আমরা, একটু দেখো তো। এই ত্বরণ আবার লিখলাম, ত্বরণ ইকাল টু এরকম পাইলাম না, বলো তো, মাইনাস। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, এই ওমেগা স্কোয়ার এখানে রাখলাম, সামনে রেখে রাখলাম, লেখা গুণ লিখলাম এইভাবে এ। ঠিক আছে, এই কসকে করলে ভাই এখানে সূত্র তো ভুল হয়েছে, সি কেউ বলোইনি গো। এই কসকে করলে মাইনাস সাইন হয়, এই যে সূত্র এবারে লিখলাম, আমি আবার কস লিখে ফেলছি। সূত্র হবে এখানে হবে হচ্ছে, কসকে করলে সাইন হয় কিন্তু মাইনাস সাইন, আর সাইনকে করলে কস হয়, এটা হবে। তো এই সূত্রটা যদি আমি এভাবে লিখি, সমস্যা আছে, আগে ওমেগা স্কোয়ার লিখলাম, মাইনাসটা আগে নিলাম, লেখা এখানে কি বাকি থাকে? এ বাকি থাকে, আর কি বাকি থাকে বলো তো ভাই? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। মনে পড়ে এটা কোথায় ছিল? এটা নীল চিহ্ন দিয়ে দেখাচ্ছে, এদিকে দেখো, এতটুকু কোথায় ছিল দেখো তো, উপরে দেখিছো, ওই যে উপরে এই জায়গায় লক্ষ্য করো, এক্স ইকাল টু এটা ছিল না, এক্স ইকাল টু ছিল এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে কি বসাতে পারি এখানে বলো? ত্বরণ ইকাল টু
এই ত্বরণ ইকাল টু আমরা লিখতে পারি তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটাই হচ্ছে ত্বরণের সূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্বরণের সূত্র কি হবে? এদিকে দেখো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ত্বরণ ইকাল টু লাগো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্বরণ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে? লেখা হয়েছে ভাই? এটা কিভাবে আসলো বুঝিছো? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স কিভাবে আসলো? এই যে এটার থেকে, এই যে ত্বরণ, এটা ওমেগা স্কোয়ার আগে লিখেছি আর বাকিগুলো যে এখানে লিখেছি। এটা মানে ছিল যে, এটা মানে দেখো এ সাইন ওমেগা টি প্লাস ফাই মানে ছিল এক্স, এর পরিবর্তে এক্স বসেছি, এর পরিবর্তে এক্স। তাহলে ত্বরণ ইকাল টু হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই কোথায় সর্বোচ্চ ত্বরণ হবে আর কোথায় সর্বনিম্ন ত্বরণ হবে সেটা একটু ভালো করেই জানো। এ মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ভাই এখানে দেখো তো, তাহলে ত্বরণ কোথায় সর্বোচ্চ হবে আর কোথায় সর্বনিম্ন হবে? ত্বরণ এখানে দিলাম ম্যাক্সিমাম আর এখানে দিলাম মিনিমাম, রাইট? তাহলে ভাই দেখো তো, ম্যাক্সিমাম কোথায় হবে? এক্স এর উপর ডিপেন্ড করবে। এক্স এর মান সর্বোচ্চ হলে ত্বরণ সর্বোচ্চ, এক্স এর মান সর্বনিম্ন হলে ত্বরণ সর্বনিম্ন। তাহলে ভাই সাম্য বিন্দুতে কি হয় বলো তো? এটা কি বিন্দু? মানে মাঝখানে আর কি। সাম্য বিন্দুতে এক্স এর এক্স ইকাল টু 0 হয়, কারণ ওখান থেকে তো কাউন্ট শুরু করা হয়। তাহলে ত্বরণ ওখানে কত হবে? মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স এর মান 0 হলে তাহলে কত হবে? ত্বরণ 0। এটাই তো সর্বনিম্ন। এটা সর্বনিম্ন হলে ম্যাক্সিমাম করলাম না কেন? এদিকে দেখো তো ভাই, একটার জায়গায় আরেকটা করে ফেলছি। এই ম্যাক্সিমাম কোথায় হবে? ম্যাক্সিমাম হবে চরম বিন্দুতে। চরম বিন্দু কোথায়? এক্স ইকাল টু প্লাস মাইনাস এ, চরম বিন্দু, এটাকে বলা হয় চরম বিন্দু, এক্সট্রিম পয়েন্ট, চরম বিন্দু। তাহলে ত্বরণ কত হবে এই বিন্দুগুলোতে? এ ইকাল টু ওমেগা স্কোয়ার এক্স, তাহলে কি হবে ভাই? মান বসালাম মনে করো, তাহলে ম্যাক্সিমাম মান কত হবে বলো? ওমেগা স্কোয়ার, ভাই ওমেগা স্কোয়ার একটু ভালো করে দেখো, এখানে এ বসাবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা ত্বরণ ইকাল টু, এখন যদি এর মানটা নি, মান, এটা কিন্তু ত্বরণ ইকাল টু ছিল মান প্লাস দিক সহ। তাহলে ত্বরণ যদি খালি মানটা নি, মান, তাহলে হবে ওমেগা স্কোয়ারে, ঠিক আছে? ওমেগা স্কোয়ার এ হবে, যেটাই নাও না কেন। এবার এখানে যদি হয় এক্স ইকাল টু 0, মানে এটা চরম বিন্দু হবে, চর হয়ে গেছে, চরম। আচ্ছা যাক, সংশোধন করে নেব। এটা হচ্ছে সাম্য বিন্দু। সাম্য বিন্দুতে কি হবে? এ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার, এক্স এর মান 0 হলে এই সাম্য বিন্দুতে ত্বরণ 0, ঠিক আছে? এই জন্যে তোমাদের বারবার আমি লিখছিলাম। তো কোথায় কি এরকম যখন দিছিলাম, এই জায়গায় ছিল, মাঝখানে একটা বিন্দু ছিল, এখানে একটা ছিল, এই জায়গাতে ত্বরণ হচ্ছে 0, কারণ এখানে এক্স ইকাল টু 0। এখানে ত্বরণ এখানে ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম মান হচ্ছে ওমেগা স্কোয়ার এ, মানটা নিলাম শুধু, কারণ এখানে এক্স ইকাল টু এ, ঠিক আছে? আর এখানে কত? এ ইকাল টু, এটা ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে? কারণ এখানে এক্স ইকাল টু মাইনাস এ। এই মাইনাসটা দিও একটু, কারণ এরকম আর কি, ত্বরণটা হচ্ছে এরকম মনে করো, মাইনাস ওমেগা স্কোয়ার, এই মডুলাসের মধ্যে লিখবো প্লাস মাইনাস এ, যাই হোক মাইনাস প্লাসই হবে আর কি, এভাবে লেখো তাহলেই হবে, ঠিক আছে? এই তোমরা কি বুঝতে পারছো? এবার লাস্ট, শেষ, এদিকে দেখো, হেডিং দাও, সরল সন্ধিত গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ।
এটা শেষ। সরল সন্ধিত গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ। সরল সন্ধিত গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ। ভাই ত্বরণিকালটা আমরা কি দেখলাম, কি বলেই ওমেগা স্কয়ার এক্স, কি বলেই দেখলাম। তাহলে ভাই ত্বরণ মানে কি বলতো ভাই? একক সময়ে বেগের পরিবর্তনের যে পরিবর্তন হয় বা বেগের পরিবর্তনের হার। তাহলে এই যে ডিভি করলাম, ত্বরণকে ডিভি করলাম, তাহলে এখানে কত হবে? মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এবার ডিভি আবার কি বলতো ভাই? এই ত্বরণ মানে জানো ডিভি ডিভাইডেড বাই ডিটি। আবার বেগ মানে কত? বেগ মানে হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, বেগ বেগ। তাহলে এই যে ভি এর জায়গায় আমরা ডি টি লিখলাম, আর এই যে বেগের জায়গায় ভি এর জায়গায় লিখলাম ডিএক্স ডিভাইডেড বাই ডিটি মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ঠিক আছে, এবার কি করলাম ভাই? উপরে ডি আর ডি এটা গুণ হলে উপরে হবে ডি স্কয়ার এক্স, ডি এর উপর স্কয়ার, আর নিচে হবে ডিটি ডিটি, তাহলে ডিটি স্কয়ার উপরে স্কয়ার। আর এই পারে আসে কি উপর মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাহলে মাইনাস এপারে পার করলে কি হবে? ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার, আর মাইনাস এপারে পার করলে প্লাস হবে ওমেগা স্কয়ার এক্স। এটাই ভাই সমীকরণ, বারবার মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে সরল সন্ধিত গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ। এটা ছোট করে দিলাম অন্তরক। এটাও কিন্তু এমসিকিউ আসে এবং খ নম্বরে বলে এটা লেখো। খ নম্বর বোর্ডে দেখলাম একদিন, কোন বোর্ডে জানে মনে নাই, কিন্তু প্রশ্নগুলো আমার মনে আছে যে সরল সন্ধিত গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ দেখাও। প্রতিপাদন যদিও আসে না, কিন্তু এগুলা মাঝে মধ্যে এগুলো আসে। ঠিক আছে, আর ভি ম্যাক্স তোমাদের একটু বলে দিই। ভি ম্যাক্স ম্যাক্সিমাম বেগ ছিল প্লাস মাইনাস, এটা গতদিন দেখাইছিলাম ওই আগের লেকচারে। আর ম্যাক্সিমাম ত্বরণ হবে হচ্ছে প্লাস মাইনাস এ ওমেগা স্কয়ার, ম্যাক্সিমাম ত্বরণ। ঠিক আছে ভাই একটা প্রশ্ন করি, হুম, পূর্বের পেজে যান তো, বলো। ওই যে ওইখানে আপনি বেগ নির্ণয় করলেন, এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই দেয়, এখানে কস দেয় করলে তো অন্য সমীকরণ বাড়াবে। কোনটা বলো তো? ওই যে বেগ নির্ণয় করলেন না যখন, হ্যাঁ এখানে ওখানে হ্যাঁ হ্যাঁ যে বেগ এক্স নির্ণয় ইকুয়াল করলে দেখো, তুমি যদি এরকম চাও, এই যে এভাবে করে দিচ্ছে যে বেগ এখানে কি আছে বলো তো? এই একটা সূত্র জানো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলো? 1, এই তো ভাই। কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলো তো? 1 মাইনাস কত? সাইন স্কয়ার থিটা। এটা তো পড়ে এসছো তাই না হাই স্কুলে? এদিকে দেখো, তাহলে কস থিটা ইকুয়াল টু কি হবে বলো? রুট ওভার 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা। এখন তোমার প্রশ্নটা বলো তো কি হয়েছে বলো? এই যে এটা করলাম বেগ, হ্যাঁ, ওই যে আপনি সরলীকরণ করবে তো না, তে? ওই যে আপনি স্মরণ নেননি এ সাইন ওমেগা টি প্লাস ফাই, হুম, স্মরণ, ওখানে তো আমরা যে এ কস দেও তো করতে পারবো। সেটা তো তোমাকে আগের পেজে বলে স্মরণ দিলাম। এটা যদি কস ধরে করো, বাকিগুলো সবই কস না করতে হবে, একই মান আসবে, যে ত্বরণ একই আসবে লাস্টে। ও হ্যাঁ ওইটাই। কোন বইয়ে এটা x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ফাই সাইন না করা আছে, কোন বইয়ে কস না করা আছে। তুমি যদি কস নাও করো, মাঝখানের একটা সমীকরণ হবে, ঘুরে ফিরে এটা একই আসবে। কিন্তু পুরো ক্যালকুলেশন করার সময় হয় সাইন ধরতে হবে, না কস ধরে না করতে হবে আগেরটা। আমি যেহেতু এটা সাইন ধরছি, তাই পুরোটা সাইন দেয়া করবো। আর তুমি যদি মনে করো যে ভাই আমি কস না করবো, তাহলে পুরো সব ক্যালকুলেশন এখানে কস ধরে করতে হবে। এবং এই যে বেগের যে সমীকরণ নাই, এই বেগের সমীকরণ কিন্তু আরো সিম্পলিফিকেশন করা যায়। যে এই সূত্র ফেলে, এই যে এটা সূত্র ফেলে, যে কসের পরিবর্তে কি লেখা যায় ভাই বলো তো? কস থিটা মানে কি? রুট ওভার প্লাস মাইনাস, এখানে সামনে একটা প্লাস মাইনাস হবে,
প্লাস মাইনাস 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা লেখা যায় না? এটা তো হাই স্কুলে পড়াইছো ত্রিকোণমিতি। তাহলে কি করবা জানো? এই যে বেগ ইকাল টু কত ছিল বলো তো? বেগ ইকাল টু ছিল কত, লেখা দি, এ ওমেগা কত ছিল বলো তো ভাই? কস কত, ওমেগা টি প্লাস ফাই, এটা ছিল না? এই কসের বদলে কি লিখবা বলো তো ভাই? এখানে লিখলাম এ ওমেগা। কস মানে কি লিখবা? এই যে কস উপরে লেখা দিছি কিন্তু, কস থিটা, কিন্তু এখানে থিটা নাই তো, থিটার বদলে আছে ওমেগা টি প্লাস ফাই, এই যে এটা আছে, এটাই থিটা এখানে। তাহলে আমরা সূত্র এখানে কি লিখতে পারবো বলো তো? এখানে লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কি লিখতে পারবো বলো? সাইন স্কয়ার, ঠিক আছে? বা এরকম লিখলাম 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস হচ্ছে ফাই, ঠিক আছে? প্লাস মাইনাস ভাই এভাবে যদি তো আমি লিখি সাইন ওমেগা টি মানে কি বলো? উপরে লেখা আসলাম, এদিকে দেখো এখানে ছিল এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে বেগের সূত্র বের করা যায়। বেগ ইকাল টু সেদিন পড়াইছিলাম না, মনে আছে? বেগ ইকাল টু কি পড়াইছিলাম বলো তো? তোমাদের প্রথম দিনেই দেখাইছিলাম, এই যে বেগের ক্যালকুলেশন করেছিলাম, ভি ইকাল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার কি করেছিলাম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করেছিলাম না? এই ক্যালকুলেশন কিন্তু ভাই এখান থেকেও করা যায়, এখান থেকেও আসে। আজকে যেহেতু ক্লাসটা দীর্ঘ হয়ে গেছে তাই আজকে আর দেখালাম না, ঠিক আছে? এটা কিভাবে করবে একটু হিন্টস দিই। এইদিকে দেখো, এই যে প্লাস মাইনাসটা তুমি এখানে বাইরে বাইর করে নেবা, এই আর এই এ কে এখানে ঢুকে দিবা ভিতরে। ভাই বাইরে যদি এ থাকে রুটের মধ্যে ঢুকে দিলে সেটা হয় এ স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটা আবার এই হয়। জিনিসটা বুঝিছো? তাহলে আমি যদি করেই দিই, যেহেতু 2 মিনিট আর 3 মিনিট সময় একটু নিই, আজকে আইসিটি যতটুকু হয় হোক। এদিকে দেখো, এটাকে আমি এই যে প্লাস মাইনাসটা সামনে নিয়ে আসলাম, এই যে আর প্লাস মাইনাস সামনে না সেটাই ওমেগা রাখলাম, আর এ কে ভিতরে ঢুকা দিলাম। এ কে ভিতরে ঢুকা দিলে কি হবে ভাই বলো তো? কত হয়ে গুণ হবে বলো? এই যে এখানে এ স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? এ স্কোয়ার হয়ে গেলে তাহলে কি হবে? এদিকে দেখো, এ স্কোয়ার যদি হয়ে যায় তাহলে এখানে আগে অলরেডি ছিল হচ্ছে কি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস হচ্ছে ফাই, ঠিক আছে? এবার প্লাস মাইনাস ওমেগা, আর এখানে ছিল হচ্ছে এ স্কোয়ার। যদি ভিতরে ঢুকে দাও ভাই তাহলে কি হবে? এখানে দেখো, এখানে হবে এ স্কোয়ার, আর এটাতে কি হবে বলো তো? এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, মনে আছে? এই এভাবে তাহলে আমরা লিখতে পারি না? প্লাস মাইনাস ওমেগা এ স্কোয়ার এখানে দিলাম, দিলে এখানে এভাবে লিখতে পারি এ সাইন ওমেগা টি। এই তোমরা এগুলো তুলো, সমস্যা নাই। এর উপর স্কোয়ার দিলে সমস্যা আছে? পুরোটার উপর স্কোয়ার দিলে এখানে আরেকটা প্যাকেট হবে ভাই। এখানে যদি এ স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা থাকে, সাইন স্কোয়ার থিটা, তাহলে তুমি যেটা করতে পারো এ সাইন থিটা একসাথে লেখা পুরাটার উপর স্কোয়ার দিতে পারো। কিন্তু এটা মানে কি ভাই বলো তো? কি বলে পড়ালাম? এতটুক মানে কি, যে ভিতরে যতটুকু আছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই মানে হচ্ছে এক্স না? এক্স হলে কি হবে? প্লাস মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মিললো? বেগ ইকাল টু, এটা বেগের সূত্র ছিল না, পড়াইছিলাম না? বুঝিছো? ভি ইকাল টু প্লাস মাইনাস ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকেও একই সূত্র আসবে বেগের, যেটা তোমাদের আমি যে প্রথমে পড়াইছিলাম ইন্ডিকেশন করে, একই জিনিস আসেনি? দেখো তো, এই যে উপরে যেটা ছিল, এইটা জিনিস আমি প্রথম লেকচারে পড়াইছিলাম, এটা দেখো আজকে আমি করালাম হচ্ছে যেখান থেকে নিয়ে আসলাম বেগ। এটা কি বুঝিছো বেগটা কিভাবে আসলো? নাহলে উঠায় নাও, ওটা না হলে বলো। শেষ? তো ঠিক আছে, আজ
ফিজিক্স ক্লাস এই পর্যন্ত।